नमस्कार बंधुरा तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। तुम्हारा सकलेई जानो जे एनटीपीसीर भैकेंसि किन्तु आउट होयेछे एबं भैकेंसि भालो रकमेई आछे। ठीक है, तो आज के आमरा एनटीपीसी एक पीवाईकिউ सेट 2016 सालेर सेटा सल्व करब। ठीक है, प्रथमेई देखो जे प्रश्नटी रयेछे मौर्य वंशेर शेष सम्राट के छिलेन, चंद्रगुप्त, अशोक, बृहद्रथ नाकि धनानंद। तो তোমরা সকলেই জানো आशा करी যে मौर्य वंशेर शेष सम्राट छिलेन बृहद्रथ। ठीक है, मौर्य वंशेर जे शासनकालटा सेटा देखो 322 बीसी থেকে 184 बीसी पर्यन्त। ठीक है, এটা হচ্ছে मौर्य वंशेर शासनकाल। देखो मौर्य वंशेर যদি আমরা ইতিহাস যদি বলা হয় কোথা থেকে জানতে পারি, তাহলে मौर्य वंशेर যে ইতিহাস সেটা আমরা জানতে পারি कौटिल्येर जो अर्थशास्त्र। ठीक है, कौटिल्येर अर्थशास्त्र जो पुस्तकटी रयेछे सेखान थेके किन्तु मौर्य वंशेर इतिहास आमरा जानते पारी। देखो मौर्य वंशेर संस्थापक ठीक है सेटा होच्छे कि चंद्रगुप्त मौर्य। के छिलेन? चंद्रगुप्त मौर्य संस्थापक चंद्रगुप्त मौर्य। एवं ये चंद्रगुप्त मौर्य धनानंद के छिलेन नंदवंशेर शेष सम्राट एवं धनानंद के हारिए मौर्य वंशेर संस्थापना करेछिलेन के चंद्रगुप्त मौर्य। ठीक है, ये चंद्रगुप्त मौर्यर समय सौराष्ट्रे गुजराटेर जेटा सौराष्ट्र सेखानकार गभर्नर छिलेन पुष्यगुप्त एवं तिनी एकटी झिल निर्माण करेछिलेन सेटार नाम हच्छे सुदर्शन झिल। देखो चंद्रगुप्त मौर्य तार शेष समय कि करेछिलो जानो? जैन धर्म ग्रहण करेछिलो, जैन धर्म ग्रहण करेछिलो एवं भद्रबाहुर साथे कर्नाटकेर श्रवण बेलगोलाते जान एवं सेखाने तिनी तार शेष निश्वास त्याग करें। एरपर चंद्रगुप्तेर पर तार सन्तान बिंदुसार बिंदुसार कि करें सिंहासने बसें एवं बिंदुसारेर कयेकटी नाम आछे जेगुलो परीक्षाय आसे, जेमन एकटा हच्छे सिंहसेन सिंहसेन। ठीक है, ताछाड़ा आछे तोमार भद्रसार भद्रसार। देखो এই যে ডিটেলসে আলোচনা এটা কিন্তু প্রয়োজন, কারণ পরীক্ষাতে তো আর এই প্রশ্নটাই আসবে না, এটাও আসতে পারে নাও আসতে পারে, কিন্তু এটা রিলেটেড যে প্রশ্ন সেগুলো যদি করতে হয় সেক্ষেত্রে আমাদের ডিটেলসটা জানা প্রয়োজন। তাছাড়া ভদ্রসার ছাড়া গিয়েছে অমিত্রঘাত। ঠিক আছে, এবং এই বিন্দুসারের পর কে সিংহাসনে বসেন? সম্রাট অশোক। অশোকের সম্বন্ধে একটা আলাদা ক্লাসে আলোচনা করব, তবে তোমরা একটা জিনিস মনে রাখবে অশোকের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে 261 বিসির কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে, কারণ কি এই যুদ্ধের পর তিনি কি করেছিলেন? বৌদ্ধ ধর্মকে স্বীকার করেছিলেন এবং সেই বৌদ্ধ ধর্মের বিস্তারের জন্যই তার পুত্র মহেন্দ্র এবং কন্যার নাম হচ্ছে সংঘমিত্র। ঠিক আছে, এই দুজনকে কোথায় পাঠিয়েছিলেন? শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন। ঠিক আছে, শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, খজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় অবস্থিত? এটি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় নাকি ঝাড়খণ্ড? তো দেখো খজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস এটা মধ্যপ্রদেশে অবস্থিত। এবং খজুরাহো গ্রুপ অফ মনুমেন্ট যদি বলা হয়, ঠিক আছে, দেখো খজুরাহো কত সালে ইউনেস্কোতে যুক্ত হয়েছে? ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে 1986 সালে খজুরাহো যুক্ত হয়েছে। ঠিক আছে, এবং খজুরাহোর নির্মাণ কারা করেছিল জানো? নির্মাণ এটাও প্রশ্ন আসে, সেটা হচ্ছে চান্দেল শাসক। চান্দেল শাসক খজুরাহো মন্দিরের নির্মাণ করেছিল। দেখো এখানে নির্মাণের ক্ষেত্রে 3 ধরনের শৈলী ব্যবহার করা হয়। কি কি? একটা হচ্ছে তোমার নাগর শৈলী, নাগর শৈলী, আর কি দ্রাবিড় শৈলী, দ্রাবিড় শৈলী এবং পঞ্চায়তন শৈলী। এই 3 ধরনের যে শৈলী সেটা কিন্তু ব্যবহার করা হয় খজুরাহো মন্দিরের ক্ষেত্রে।
এবং খজুরাহ মন্দিরের দুটি মন্দির, দেখো খজুরাহ মন্দির কি অনেকগুলো মন্দির নিয়ে খজুরাহ মনুমেন্টস, ঠিক আছে। তো সেইখানে দুটো মন্দির খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কন্দরিয়া মহাদেবের মন্দির, কন্দরিয়া মহাদেবের মন্দির, ঠিক আছে, কন্দরিয়া মহাদেব মন্দির। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার লক্ষণ মন্দির। ভারতের খুব কম জায়গাতেই লক্ষণ মন্দির আছে, তার মধ্যে এইখানে একটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো, যদি বলা হয় ইউনেস্কোতে ভারতের কোন মনুমেন্টটি প্রথমবার জায়গা পেয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে, তো মনে রাখবে আমাদের ভারতের প্রথম যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা হচ্ছে অজন্তা গুহা। কি, অজন্তা কেভ বা অজন্তা গুহা। কত সালে এটি হয়েছিল? 1983 সালে ইউনেস্কোতে যুক্ত হয়। এবং ভারতের নবীনতম, ঠিক আছে, নবীনতম হচ্ছে কি আসামের যে অহোম রাজবংশ আছে তাদের যে সমাধি, যেটাকে বলা হয় ময়ডামস। কি বলা হয়? ময়ডামস। সম্প্রতি 2024 সালে কিন্তু এটি যুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বর্ণ মন্দির কোন হ্রদের উপর অবস্থিত? অমৃত সরোবর হ্রদ, সোনার হ্রদ, হরিকা হ্রদ নাকি শুকনা হ্রদ? তো অমৃত সরোবর হ্রদের উপর কিন্তু স্বর্ণ মন্দির অবস্থিত। এরপর বলো, স্বর্ণ মন্দিরের নির্মাণটা কে করেছে? স্বর্ণ মন্দির, যেটা আমরা এখন গোল্ডেন টেম্পল জানি অমৃতসরের, সেটির নির্মাণ করেছে পঞ্চম যে শিখ গুরু আছে, ঠিক আছে, শিখ গুরু, তার নাম কি? তার নাম হচ্ছে গুরু অর্জন দেব। কি নাম? গুরু অর্জন দেব, ঠিক আছে। এবং তিনি যখন এই মন্দিরটি নির্মাণ করেন, শিখদের এটি একটি পবিত্র স্থান, এটি যখন নির্মাণ করেন তখন এটার নাম কি ছিল? দরবার সাহেব। দরবার সাহেব বা কি নাম ছিল? হরমন্দির সাহেব। হরমন্দির সাহেব, ঠিক আছে, এটা স্থাপনাকালের নাম ছিল। পরবর্তী ক্ষেত্রে এই মন্দিরটার উপর রাজা রণজিৎ সিং, কি নাম? রাজা রণজিৎ সিং, তিনি কি করেছিলেন? এই মন্দিরের ওপর সোনার যে প্লেট সেটি তিনি লাগান এবং তারপর থেকে এটার নাম হয় গোল্ডেন টেম্পল। এরপর দেখো, এই যে মন্দিরটা, এই মন্দিরটা নির্মাণ করার জন্য জমিকে দিয়েছিল আকবর, মুঘল সম্রাট আকবর। কাকে দিয়েছিলেন? গুরু রামদাসকে, ঠিক আছে, গুরু রামদাস। গুরু রামদাসকে তিনি কি দিয়েছিলেন? ভূমি দিয়েছিলেন, এবং যে ভূমির উপর পরবর্তী ক্ষেত্রে গুরু অর্জন দেব এই গোল্ডেন টেম্পলটি স্থাপনা করেন। এইখানে একটা মনে রাখবে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যে হরমন্দির সাহেব, ঠিক আছে, হরমন্দির সাহেব যেটি বর্তমানে গোল্ডেন টেম্পল নামে পরিচিত, তার ভিত্তি স্থাপনার ক্ষেত্রে প্রথম যে ভিত্তিপ্রস্তর প্রথম যে ইট কে রেখেছিল? মিয়াঁ মীর। কে রেখেছিল? মিয়াঁ মীর। এই পয়েন্টটা কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে। এরপর দেখো, নিচের কোন প্রযুক্তিগত উদ্ভাবন প্রথমে আসে? টেলিগ্রাফ, টেলিস্কোপ, টেলিফোন নাকি টেলিটাইপ? দেখো উত্তরটা হচ্ছে তোমার টেলিস্কোপ। টেলিস্কোপ প্রথমবার আবিষ্কৃত করেছিল কে? গ্যালিলিও, 1609 সালে, ঠিক আছে। টেলিগ্রাফ কবে আবিষ্কার হয়? টেলিগ্রাফ আবিষ্কার হয় 1837 সালে। কে আবিষ্কার করেছিল? আবিষ্কার করেছিল তোমার স্যামুয়েল মর্সে। কে করেছিলেন? স্যামুয়েল মর্সে। টেলিফোন আবিষ্কৃত হয়েছে 1876 সালে। কে আবিষ্কার করেছিলেন? গ্রাহাম বেল। কে করেছিলেন? গ্রাহাম বেল, ঠিক আছে। এবং টেলিটাইপ তোমার আবিষ্কার হয়েছিল 1924 সালে। কে করেছিল? চার্লস ক্রুজ। দেখো পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে যে কে কি আবিষ্কার করেছে, ঠিক আছে। যেমন ধরো
কম্পিউটার তোমরা জানো এখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো কম্পিউটার কে আবিষ্কার করেছিল? চার্লস ব্যাবেজ। কে করেছিল? চার্লস ব্যাবেজ। ঠিক আছে, তিনি 1822 সালে কম্পিউটার আবিষ্কার করেন। এরপর দেখো ক্যামেরা। ক্যামেরা বলো কে আবিষ্কার করেছে? ক্যামেরা আবিষ্কার করেছে তোমার 1816 সালে আবিষ্কার করা হয়, করেছিল তোমার জোসেফ নিসেফোর নিপসে। নামগুলো কেমন সেটা তোমরা বুঝতেই পারছো। জোসেফ নিসোফোর নিসেফোর নিপসে, নামগুলো একটু মনে রাখতে অসুবিধা হয়। ঠিক আছে, এরপর দেখো মোবাইল। মোবাইলটাও তো আমরা এখন খুব ব্যবহার করি। মোবাইল প্রথমবার আবিষ্কার করা হয় 1972 সালে। কে করেছিল? মার্টিন কুপার। মার্টিন কুপার। এবং বাল্ব কে আবিষ্কার করেছিল? এডিসন, 1879 সালে। ঠিক আছে, এডিসন আবিষ্কার করেছিল। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, মৃণালিনী সারাভাই কোন শিল্পের সাথে যুক্ত? মৃণালিনী সারাভাই পট্টচিত্র, তাঞ্জোর পেন্টিং, ভারতনাট্যম নাকি মধুবনী পেন্টিং? তো দেখো মৃণালিনী সারাভাই তিনি ভারতনাট্যমের সাথে যুক্ত। তাছাড়াও তিনি আরও এক ধরনের ক্লাসিক্যাল ডান্স করতেন, সেটা হচ্ছে কথাকলি। কি? কথাকলি ডান্সের সাথে যুক্ত। এরপর দেখো মধুবনী পেন্টিংস। মধুবনী পেন্টিংস কোথাকার? এটা হচ্ছে তোমার বিহারের। ঠিক আছে, বিহারের হচ্ছে মধুবনী পেন্টিংস। এই মধুবনী পেন্টিংসের একজন খুব গুরুত্বপূর্ণ আর্টিস্ট হচ্ছেন কে? সীতা দেবী। এই নামটা তোমরা মনে রাখবে, কারণ কি তিনি ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন। কি পেয়েছেন? ভারতরত্ন। এরপর তোমরা বলো তো, এই প্রশ্নটা আমি করিয়েছি, ভারতরত্ন কত সালে তিনি পেয়েছিলেন? কমেন্টে জানাবে। ঠিক আছে, এরপর দেখো পট্টচিত্র কোথাকার? উড়িষ্যা। পট্টচিত্র হচ্ছে তোমার উড়িষ্যার। উড়িষ্যার একজন গুরুত্বপূর্ণ আর্টিস্ট পট্টচিত্রের রঘুনাথ মহাপাত্র। খুব গুরুত্বপূর্ণ নাম, রঘুনাথ মহাপাত্র। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এই 3টা পুরস্কারই পেয়েছেন। এবং তঞ্জুর পেন্টিং কোথাকার? এটা হচ্ছে তোমার তামিলনাড়ুর। ঠিক আছে, তামিলনাড়ুর হচ্ছে তঞ্জুর পেন্টিং। এবং এইখানকার একটা গুরুত্বপূর্ণ যদি আর্টিস্ট বলা হয়, সি কোনিডা রাজু। ঠিক আছে, এরপর দেখো ভারতনাট্যম এবং কথাকলি এই দুটো সম্বন্ধে কয়েকটা বিষয়। ভারতনাট্যম সম্বন্ধে প্রথমে দেখো, ভারতনাট্যম এটার আরও কয়েকটি নাম আছে, যেমন একটা হচ্ছে তোমার সাদির আট্টম, আর একটা হচ্ছে তোমার অগ্নি আট্টম। এগুলো তো প্রশ্নটা তোমাদেরকে আগেও করেছি। নতুন একটা প্রশ্ন হচ্ছে যে ভারতনাট্যমের যারা গুরু হয়, যারা টিচার হয়, তাদেরকে কি বলা হয়? নট্যবনার। নট্যবনার। ঠিক আছে, যদি প্রশ্ন একদম ভিতর থেকে নিয়ে আসে তখন কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে যে ভারতনাট্যমের গুরুকে নট্যবনার। ঠিক আছে, তাদেরকে কি বলা হয়? নট্যবনার। ভারতনাট্যম হচ্ছে ভারতের প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স এবং এটি কোন রাজ্যের? তামিলনাড়ুর। দুজন যদি বলা হয় গুরুত্বপূর্ণ আর্টিস্ট, একটা হচ্ছে সোনাল মানসিং, প্রশ্ন অনেক আসে। ঠিক আছে, সোনাল মানসিং। আরেকটা জিনিস মনে রাখবে, আরেকটা নাম, সেটা হচ্ছে নর্তকী নটরাজ। নর্তকী নটরাজ। কারণ কি? তিনি একমাত্র ট্রান্সজেন্ডার ক্লাসিক্যাল ড্যান্সার। কিসের সাথে যুক্ত? ভারতনাট্যমের সাথে যুক্ত। এরপর চলে এসো কথাকলিতে। কথাকলি। ঠিক আছে, কথাকলি এটা হচ্ছে কোথাকার ডান্স? কেরালা। কেরালার ডান্স হচ্ছে কথাকলি। দেখো কথাকলি ডান্সের মধ্যে আমাদের যে মানে মহাভারত এবং রামায়ণ আছে, সেখানকার গল্পটা এই ডান্সের মাধ্যমে দেখা হয়। একটা হচ্ছে রামায়ণের গল্প দেখানো হয়, রামায়ণের কাহিনী, আর একটা হচ্ছে মহাভারতের। ঠিক আছে, মহাভারতের কাহিনী। এরপর দেখো যখন রামায়ণের কাহিনী দেখানো হয় তখন একে বলা হচ্ছে রাম আট্টম।
রাম আট্টম। আবার যখন মহাভারতের কাহিনী দেখানো হয় তখন একে বলা হয় কৃষ্ণ আট্টম, কৃষ্ণ আট্টম। এবং এদের একত্রে কি বলা হয়? কথাকলি। ঠিক আছে, কথাকলির দুটি খুব গুরুত্বপূর্ণ আর্টিস্ট যদি বলা হয়, একটা হচ্ছে রীতা গাঙ্গুলি, অনেকবার এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে, এনটিপিসিতেও এসেছে, আরআরবির আরও অন্যান্য পরীক্ষাতেও এসেছে, এএলপিতে এসেছে। গুরু কুঞ্জ কুরুপ, গুরু কুঞ্জ কুরুপ কিসের সাথে যুক্ত? কথাকলি। আচ্ছা, কেরালার আরও একটি ক্লাসিক্যাল ডান্স আছে, কি নাম? মোহিনী আট্টম। এটাও মনে রাখবে, মোহিনী আট্টম। আচ্ছা, যদি বলা হয় ছৌ ডান্স কি, মানে ছৌ নৃত্য, সেটা কি ভারতের ক্লাসিক্যাল ডান্স? মনে রাখবে, অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ কালচার অনুসারে ছৌ ডান্স সেটা কিন্তু ভারতের একটা ক্লাসিক্যাল ডান্স, কিন্তু সঙ্গীত নাটক একাডেমি হিসাবে ছৌ ডান্স ভারতের ক্লাসিক্যাল ডান্স নয়। পরবর্তী, নিচের কোন ধরনের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে না? দৃশ্যমান আলো, এক্স রে, অতিবেগুনি রশ্মি নাকি রেডিও তরঙ্গ? তো দেখো, এক্স রে কিন্তু আমাদের বায়ুমণ্ডলের মাধ্যমে প্রবেশ করতে পারে না। আচ্ছা বলো তো, এখানে একটা প্রশ্ন, ওজোন স্তর কোথায় দেখতে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাধ্যমেই এই যে রেডিও তরঙ্গ আছে সেটা গিয়ে পরে আবার ঘুরে আসে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। কি? এক্সোস্ফিয়ার। কেন গুরুত্বপূর্ণ দেখো, এক্সোস্ফিয়ার কেন গুরুত্বপূর্ণ? দেখো, তোমরা জানো যে সূর্যের যে দুটো রশ্মি, একটা হচ্ছে অরোরা বোরিওলিস এবং অরোরা অস্ট্রিওলিস, ঠিক আছে। একটা হচ্ছে তোমার অরোরা বোরিওলিস, ঠিক আছে, বোরিওলিস, আর একটা হচ্ছে তোমার অরোরা অস্ট্রিওলিস। অস্ট্রিওলিস। তো এই যে দুটা, ঠিক আছে, এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? এক্সোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এরপর দেখো, একদিনের আন্তর্জাতিকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? অর্থাৎ কি, ইন্ডিয়ান যে ওডিআই টিম আছে তার প্রথম ক্যাপ্টেন কে ছিল? অজিত ওয়াডেকার, সুনীল গাভাস্কর, কপিল দেব নাকি সিকে নাইডু? তো দেখো, আন্তর্জাতিক ক্রিকেটের ভারতের প্রথম ওডিআই ক্যাপ্টেন ছিল অজিত ওয়াডেকার, ঠিক আছে। ভারত প্রথমবার ওডিআই কবে খেলেছে জানো? 13ই জুলাই, এটা ক্রিকেট থেকে প্রশ্ন, আশা করি সকলেই জানো, 1974 এই দিনে প্রথমবার ওডিআই ক্রিকেট খেলেছিল। কার কার মধ্যে ম্যাচ হয়েছিল? ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, মানে ইন্টারন্যাশনাল কথা বলা হচ্ছে, ঠিক আছে, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। আচ্ছা, ভারতের প্রথম টি-20 কবে খেলা হয়েছিল? 1 ডিসেম্বর 2006 প্রথম টি-20, এবং এটির ক্যাপ্টেন কে ছিল? বীরেন্দ্র সেহবাগ, মনে রাখবে নামটা, বীরেন্দ্র সেহবাগ, ঠিক আছে। আচ্ছা, এই যে খেলাটি হয়েছিল কার কার মধ্যে হয়েছিল? ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। আচ্ছা, ইন্ডিয়ান যে ওমেন টিম আছে, ঠিক আছে, ওমেন টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিল? এস রঙ্গস্বামী। কে ছিলেন? এস রঙ্গস্বামী। তিনি কত সালে, মানে প্রথম যে আমাদের ওমেন টিম সেটা প্রথমবার খেলেছিল 1976 সালে, এবং তখন তিনি ওমেন টিমের ক্যাপ্টেন ছিলেন, ঠিক আছে। এরপর দেখো, ভারত হচ্ছে এমন একমাত্র টিম যে 60 ওভারের ওয়ার্ল্ড কাপও জিতেছে এবং 50 ওভারের ওয়ার্ল্ড কাপও জিতেছে। 60 ওভারেরটা হচ্ছে 1983 যে ওয়ার্ল্ড কাপ, সেটা কপিল দেব ক্যাপ্টেন ছিল, সেটা 60 ওভারের ছিল। এবং 2011 যে ওয়ার্ল্ড কাপ সেটা ছিল 50 ওভারের, এবং এখানে ক্যাপ্টেন কে ছিল? MSD, থালাপরে রিজেন, ঠিক আছে। তো দেখো, 50 এবং 60 ওভার এই দুটা মানে ওডিআই ফরম্যাটেরই ওয়ার্ল্ড কাপ জিতেছে একমাত্র ভারত।
টি-20 ক্ষেত্রে ভারতের কটি ওয়ার্ল্ড কাপ আছে? দুটি, একটা আছে 2007-এর আর একটা আছে 2024, আমরা রিসেন্ট যেটা জিতেছি। 2007-এর সময় ক্যাপ্টেন কে ছিল? মহেন্দ্র সিং ধোনি। 2024-এ ক্যাপ্টেন কে? রোহিত শর্মা। এরপর বলো তোমরা 2024-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেটি কোথায় খেলা হয়েছে? ঠিক আছে, ফাইনাল ম্যাচটা কোথায় হয়েছে? এরপর নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নাইট্রাস অক্সাইড, মিথেন, সালফার হেক্সাফ্লোরাইড নাকি কপার ডাইঅক্সাইড? তো দেখো মিথেন গ্যাস নয়, সরি গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? সেটা হচ্ছে তোমার কপার ডাইঅক্সাইড, Cu2O2। ঠিক আছে, নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন উৎসবে সংগঠিত হয়েছিল? বৈশাখী, গুরু নানক জয়ন্তী, দিওয়ালি নাকি হোলি? তো দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13ই এপ্রিল 1919। তো দেখো এই যে 13 এপ্রিল দিনটা আছে, এই দিনটা কি হয়েছিল? শিখদের যে খালসা পন্থ, সেই খালসা পন্থের স্থাপনা হয়েছিল। কে করেছিল? গুরু গোবিন্দ সিং। আর এই দিনটা কি উৎসব পালন করা হয়? বৈশাখী। কি করা হয়? বৈশাখী। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেখানকার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এই মানে হত্যাকাণ্ডটা হওয়ার পূর্বে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে 1919 সালের রোল অ্যাক্ট আইন। ঠিক আছে, রোল অ্যাক্ট আইন, যেটাকে কি বলা হয়? কালা কানুন। কালা কানুন, বোঝা গেছে? তো এই বিলটার প্রতিরোধে ভারতে সত্যাগ্রহ শুরু হয়েছিল এবং তার জন্য দুজনকে অ্যারেস্ট করা হয়। কি নাম? একজনকার নাম হচ্ছে ডক্টর সত্যপাল, ডক্টর সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচলু, সৈফুদ্দিন কিচলু। ঠিক আছে, এনাদের দুজনকে কি করা হয়? সত্যাগ্রহ করার জন্য অ্যারেস্ট করা হয়। কবে করা হয়েছিল? 9 এপ্রিল 1919। এবং এনাদের অ্যারেস্টের বিরোধিতাতে 1919 সালের 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে কি করা হয়েছিল? একটা বৈঠক করা হয়েছিল বা একটা সমাবেশ করা হয়েছিল এবং সেখানে আর ডায়ার, ঠিক আছে, আর ডায়ার, ব্রিটিশদের আর ডায়ার কে ছিলেন? গভর্নর ছিলেন। তিনি কি করেন? গুলি চালানো শুরু করে এবং জালিয়ানওয়ালাবাগে একটা মাস হত্যা করে, মানে প্রচুর পরিমাণে মানুষকে গুলির মাধ্যমে হত্যা করে। সেই ঘটনাটাকে বলা হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এবং এই হত্যাকাণ্ডের বিরোধিতাতেই রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন? তার যে নাইটহুড উপাধি বা স্যার উপাধি সেটা তিনি ত্যাগ করেছিলেন। ঠিক আছে, এরপর দেখো জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড ইনভেস্টিগেশন করার জন্য একটা কমিশন গঠন করা হয়, সেটা হচ্ছে তোমার হান্টার কমিশন। এবং এই হান্টার কমিশনে কি করা হয়? আর ডায়ারকে নির্দোষ বলে চালানো হয়, মানে তাকে নির্দোষ বলা হয়। ঠিক আছে, এবং যে ব্রিটেনের যে পার্লামেন্ট, যাকে বলা হয় হাউস অফ লর্ডস, ঠিক আছে, কি বলা হয়? হাউস অফ লর্ডস, হাউস অফ লর্ডস, সেখানে কি দেওয়া হয়েছিল? এই আর ডায়ারকে সর্ড অফ অনার, সর্ড অফ অনার দেওয়া হয়েছিল এবং একটি উপাধি দেওয়া হয়েছিল, কি? লায়ন অফ ব্রিটিশ এম্পায়ার। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু ইগনোর করো না, পরীক্ষায় এইগুলোই আসবে, কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ইংরেজরা এই কমিশনটা গঠন করেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ইনভেস্টিগেশন করার জন্য। কংগ্রেসও একটা কমিশন গঠন করেছিল এবং যার হেড কে ছিল? মদন মোহন মালব্য। কে ছিল? মদন মোহন মালব্য। আচ্ছা, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, তিনি হচ্ছেন কি? সর্দার উধম সিং। তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় খুবই ছোট ছিলেন। পরবর্তী ক্ষেত্রে 1928 সালে লন্ডনে গিয়ে পড়ে আর ডায়ারকে কিন্তু তিনি গুলি করেছিলেন। দেখবে তার একটা সিনেমা আছে সর্দার উধম সিং বলে, ভিকি কৌশলের। ঠিক আছে, তোমরা দেখতে পারো সিনেমাটা, ভালো সিনেমা। এরপর দেখো ভারতীয় প্রজাতন্ত্রে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান কে? লেফটেন্যান্ট গভর্নর,
গভর্নর, রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? তো আমাদের যে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানকার যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড থাকেন তাকে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। কি বলা হয়? লেফটেন্যান্ট গভর্নর। দেখো আমাদের যে সংবিধানের ভাগ 8, ঠিক আছে, ভাগ 8-এ ইউনিয়ন টেরিটরি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। কত নাম্বার আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 239 থেকে 242-এর মধ্যে করা হয়েছে। টোটাল আমাদের ইউনিয়ন টেরিটরি কটি আছে? 8টি। দেখো আমাদের যে 8টি ইউনিয়ন টেরিটরি আছে তার মধ্যে দিল্লি এবং জম্মু কাশ্মীর এই দুটি ইউনিয়ন টেরিটরির নিজস্ব হাইকোর্ট আছে। তাহলে কোন দুটি ইউনিয়ন টেরিটরির নিজস্ব হাইকোর্ট আছে? দিল্লি এবং জম্মু কাশ্মীর। আচ্ছা, যদি বলা হয় বিধানসভা কার কার আছে? বিধানসভা কার কার আছে? দিল্লির আছে, পন্ডিচেরির আছে যাকে বলা হয় পন্ডিচেরি, এবং কার কার আছে? আরেকটা আছে চণ্ডীগড়। এই 3টা ইউনিয়ন টেরিটরির কি করা হয়েছে? 3টা ইউনিয়ন টেরিটরির বিধানসভা আছে। আচ্ছা, আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ ইউনিয়ন টেরিটরি হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর, সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, এবং এটি হচ্ছে ভারতের সবথেকে বড় মানে এরিয়া ওয়াইজ কেন্দ্রশাসিত অঞ্চল। এবং এটির যে রাজধানী সেটির ছিল আগে কি ছিল? পোর্ট ব্লেয়ার। সেটার নাম পরিবর্তন করে এখন কি করা হয়েছে? শ্রীবিজয়পুরম। ঠিক আছে, পরবর্তী দেখো জয়কওয়াড়ি প্রকল্প, যেটি সবচেয়ে বড় সেচ প্রকল্পগুলির মধ্যে একটি, কোন নদীর উপর হয়েছে? গোদাবরী, নর্মদা, কৃষ্ণা নাকি তাপি? তো মনে রাখবে গোদাবরী নদীর ওপর মহারাষ্ট্রে এই সেচ প্রকল্পটি হয়েছে। আচ্ছা, নর্মদা নদীর উপর একটি প্রকল্প, সেটা হচ্ছে সর্দার সরোবর প্রজেক্ট। ঠিক আছে, নর্মদা নদীর উপর হয়েছে। তাপি নদীর উপর কি করা হয়েছে? কাকরাপার প্রজেক্ট। ঠিক আছে, আর তাছাড়া কি আছে? উকাই প্রজেক্ট। আচ্ছা, তোমরা বলো তো এই যে উকাই ড্যাম এটা কোন রাজ্যে অবস্থিত? কমেন্টে জানাবে। 3টা প্রশ্ন দিলাম। ঠিক আছে, এরপর দেখো নিচের কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? গঙ্গোত্রী হিমবাহ, দ্রং হিমবাহ, সিয়াচেন হিমবাহ নাকি সাফাত হিমবাহ? তো ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। এটার অবস্থানটা কোথায় জানো? দেখো এটা হচ্ছে তোমার, একটু মানে ম্যাপটা দেখতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের ম্যাপ। ঠিক আছে, জম্মু কাশ্মীরের এই দিকটাকে বলা হয় পিওকে, এখানটায় কি বলা হয়? পিওকে। এদিকে হচ্ছে অক্সাই চীন। ঠিক আছে, এটা হচ্ছে অক্সাই চীন, মানে চীন এই জায়গাটা দখল করে রেখেছে লাদাখের। আর যে সিয়াচেন গ্লেসিয়ার তার অবস্থানটা হচ্ছে এই জায়গাটায়। এবং এই সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে ভারত তথা বিশ্বের সবথেকে উঁচু ব্যাটেলফিল্ড। ঠিক আছে, এই সিয়াচেন গ্লেসিয়ারের ওপরেই একটা সময় পাকিস্তানিরা কি করেছিল? দখল করে নিয়েছিল, এবং তাদেরকে হাঁটানোর জন্য ইন্ডিয়ান আর্মি একটা অপারেশন চালায়। অপারেশনটার নাম কি ছিল? অপারেশন মেঘদূত। এটা আসে প্রশ্ন। ঠিক আছে, কত সালে চালিয়েছিল? 1984 সালে, ডেট 13 এপ্রিল। খুব গুরুত্বপূর্ণ একটা দিন, তাই না? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এই দিনেই হয়েছিল। এরপর দেখো গঙ্গোত্রী হিমবাহ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত গঙ্গোত্রী হিমবাহ। নেক্সট, 1337 থেকে 1453 সাল পর্যন্ত 100 বছরের যুদ্ধ 100 ইয়ার্স ওয়ার প্রধান যোদ্ধা কারা ছিল? জার্মানি রাজ্য এবং ফ্রান্সের রাজ্য, জার্মানি রাজ্য এবং ইতালির রাজ্য, নাকি কিংডম অফ ফ্রান্স এবং কিংডম অফ স্পেন, নাকি কিংডম অফ ইংল্যান্ড এবং কিংডম অফ ফ্রান্স? তো দেখো ইংল্যান্ড এবং ফ্রান্সের, ঠিক আছে, ইংল্যান্ড মানে হচ্ছে তোমার
আর ফ্রান্স, এই দুজনকার মধ্যে কি হয়েছিল 100 বছরের যুদ্ধ। এই 100 বছরের যুদ্ধকে কি বলা হয়? ব্ল্যাক ডেথ বলা হয়। কি বলা হয়? ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ, 100 বছরের যুদ্ধকে ব্ল্যাক ডেথ বলা হয়। আচ্ছা, এই যুদ্ধটা কেন হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে বাউন্ডারির যে ডিসপিউট তার জন্য, অর্থাৎ জায়গার দখলের জন্য, এবং ইংল্যান্ড এবং ফ্রান্সের যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের রাজা কে হবে সেই বিষয়েও কিন্তু যুদ্ধটা হয়েছিল। এই 100 বছরের যুদ্ধকে 3টে ভাগে ভাগ করা হয়। 3টে ভাগে। একটা হচ্ছে প্রথমেই 1337 থেকে 1360 পর্যন্ত এই যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটাকে বলা হয় এডওয়ার্ডিন যুদ্ধ। কি বলা হয়? এডওয়ার্ডিন যুদ্ধ। দেখো, ওয়ার্ল্ড হিস্ট্রির এটি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মানে একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে। এরপর দেখো 1369 থেকে 1389 পর্যন্ত এই সময়কার যে যুদ্ধ, এটাকে বলা হয়েছিল ক্যারোলিন যুদ্ধ। ক্যারোলিন যুদ্ধ। এবং 1415 থেকে 1453 এই সময়কালের যে যুদ্ধ, মানে লাস্টের দিকে, এটাকে বলা হচ্ছে ল্যাঙ্কাস্ট্রিয়ান যুদ্ধ। ল্যাঙ্কাস্ট্রিয়ান যুদ্ধ। ঠিক আছে। এরপর দেখো, যদি কোনো পদার্থের পিএইচ এর মান 7-এর কম হয় তাহলে তাকে কি বলা হয়? ধরো দেখো, পিএইচ এর মান কীরকমভাবে হয়? এখানে একটা 0, 7 এবং 14। তো দেখো, 7-এর মধ্যে যদি থাকে সেটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল। যদি 7-এর কম হয় তখন তাকে বলা হয় অ্যাসিড সেই পদার্থটি, এবং 7-এর যদি বেশি হয় তখন তাকে বলা হচ্ছে বেস। তাহলে কী বলেছে? 7-এর কম, তাহলে সেটা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে। পিএইচ স্কেলের যদি বলা হয় ফাউন্ডারকে, মানে এটাকে খোঁজ কে করেছিল, তার নাম হচ্ছে সোর্নসন। নামগুলো একটুকু মানে কি বলবো, নামগুলো উচ্চারণ করায় দেয়। সোর্নসন। ঠিক আছে। তিনি পিএইচ স্কেল আবিষ্কার করেন। পিএইচ স্কেলে কি করা হয়? কোনো একটা রিঅ্যাকশানের মাধ্যমে হাইড্রোজেনের যে সান্দ্রতা, কোনো একটা রিঅ্যাকশানে হাইড্রোজেনের সান্দ্রতা যে নির্ধারণ, ঠিক আছে, সান্দ্রতা নির্ধারণটা হচ্ছে পিএইচ স্কেলের কাজ। এরপর দেখো, 7-এর কম হচ্ছে কি? অ্যাসিড। 7-এর বেশি হচ্ছে বেস। আর যদি কোনো কিছুর পিএইচ ভ্যালু 7 হয় তাহলে সেটা হচ্ছে নিউট্রাল। যেমন হচ্ছে ফ্রেশ ওয়াটার, বিশুদ্ধ জল, সেটা হচ্ছে কি? একটা নিউট্রাল। এরপর মানুষের রক্ত, আর রক্তের পিএইচ ভ্যালু কত? রক্তের যে পিএইচ ভ্যালু সেটা হচ্ছে তোমার 7.3 থেকে 7.5। তার মানে কি? এটা হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, বেশ। আচ্ছা, মানুষের যে মূত্র, যে ইউরিন, তারও কিন্তু পিএইচ ভ্যালু সেম, 7.3 থেকে 7.5। তাছাড়া আমাদের যে গ্যাস্ট্রিক জুস, ঠিক আছে, গ্যাস্ট্রিক জুস, তার পিএইচ ভ্যালু কত? তার পিএইচ ভ্যালু হচ্ছে 1.2 থেকে 2। তার মানে কি? এটা হচ্ছে অ্যাসিডিক। আচ্ছা, ব্যাটারির জল যেখানে ডিস্টিল ওয়াটার ব্যবহার করা হয়, তার যে পিএইচ ভ্যালু কত? 0 থেকে 1। এটা হচ্ছে অ্যাসিডিক। লেবুর রস পিএইচ ভ্যালু কত? 2.2 থেকে 3.4। তার মানে এটা হচ্ছে তোমার অ্যাসিড। ঠিক আছে। পরবর্তী দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ব্যাসিলিকা অফ বোম জেসাস কোন রাজ্যে অবস্থিত? গোয়া, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কেরালা? তো দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ব্যাসিলিকা অফ বোম জেসাস গোয়াতে অবস্থিত। ঠিক আছে। গোয়ার যে ইউনেস্কো সাইট আছে তার নাম হচ্ছে গোয়া চার্চ অ্যান্ড কনভেন্ট। ঠিক আছে। এবং এটি
ছিয়াশি সালে ইউনেস্কোর সাথে যুক্ত হয় এবং এটিকে বানিয়েছিল কারা? পর্তুগালিরা, ঠিক আছে। এই গোয়া চার্চ এবং কনভেন্টেরই একটি চার্চের নাম হচ্ছে ব্যাসিলিকা অফ বোম জেসাস, ঠিক আছে। আচ্ছা, আমরা তো ইউনেস্কো সম্বন্ধে অনেক কিছু জানলাম। এরপর দেখো ইউনেস্কোর মানে ভারতের যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেগুলো তো জানলাম, কিন্তু যদি বলা হয় ইউনেস্কো যে কমিটি তার স্থাপনা কবে হয়? 1945 সালে। এবং এটির হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে হচ্ছে হেডকোয়ার্টার, ঠিক আছে। ইউনেস্কো সম্পূর্ণ নাম কি? ফুল ফর্ম সেটা হচ্ছে তোমার ইউনাইটেড নেশন এডুকেশনাল, তারপর হচ্ছে সায়েন্টিফিক, ইউএনইএস, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ইউনেস্কোর ফুল ফর্ম। ইউনেস্কো ডে হিসাবে কবে পালন করা হয়? 18 এপ্রিল। কি করা হয়? ইউনেস্কো ডে হিসাবে পালন করা হয়। আচ্ছা, যদি বলা হয় ভারতে টোটাল কতগুলো ইউনেস্কো সাইট আছে? বর্তমানে 43টা, ঠিক আছে। 42তম হচ্ছে শান্তিনিকেতন এবং হৈসল মন্দির সমূহ, যেটা কর্ণাটকে অবস্থিত। এবং 43 নাম্বার তো তোমাদেরকে বললাম আসামের যে অহোম ডাইনাস্টি আছে তাদের যে সমাধি। দেখো 2024 সালে আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্বে টোটাল 1223টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, যার মধ্যে 43টা ভারতে আছে, ঠিক আছে। এরপর দেখো নোবেল বিজয়ী প্রথম ভারতীয় কে? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সিভি রমন নাকি মাদার টেরিজা? এই প্রশ্নটা দেখে তোমাদের মনে হতেই পারে যে এটা একদম সহজ প্রশ্ন, কিন্তু এর মতো আরও অনেক প্রশ্ন আসতে পারে। তো নোবেল জয়ী প্রথম ভারতীয় হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি প্রথম এশিয়ানও বটে, ঠিক আছে। ফার্স্ট এশিয়ান টু উইন নোবেল প্রাইজ। কিসে জিতেছিলেন? সাহিত্যে। কত সালে? 1913 সালে। এইটুকু তো সকলেই জানো, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলাকে? ফার্স্ট মহিলা মাদার টেরিজা, ঠিক আছে। এরপর তোমরা তো বলবে মাদার টেরিজা ভারতীয় নয়। দেখো মাদার টেরিজা মূলত যেখানকার সেই দেশটার নাম হচ্ছে আলমেনিয়া। কি নাম? আলমেনিয়া, ঠিক আছে। কিন্তু তিনি 1948 সালের ভারতের নাগরিকত্ব, ঠিক আছে, ভারতের নাগরিকত্ব নিয়েছিলেন 1948 সালে। তো তিনি অবশ্যই স্বাভাবিকভাবে ভারতের প্রথম মহিলা। আচ্ছা, ভারতের প্রথম ফিজিক্সে কে পেয়েছিল? ফিজিক্সে সিভি রমন, ঠিক আছে। সিভি রমন কত সালে পেয়েছিলেন? 1930 সালে, ঠিক আছে। প্রথম ইকোনমিক্সে কে পেয়েছিল ভারতের? সেটা হচ্ছে অমর্ত্য সেন। এরপর চলো আমরা ওয়ার্ল্ডের দিকে যাই, ঠিক আছে। বলো সবথেকে বয়স্ক, প্রশ্ন দেখো এরকমভাবে আসবে, সবথেকে বয়স্ক মানে সবথেকে বেশি বয়সে কে নোবেল প্রাইজ পেয়েছে? তার নাম হচ্ছে জন গুডএনাফ। এই নোবেল নিয়ে আরও একদিন একটা ক্লাস করিয়েছিলাম তোমাদেরকে, মনে আছে? 97 এজে তিনি নোবেল পান। তিনি কি আবিষ্কার করেছিলেন? লিথিয়াম ব্যাটারি আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। আর সবথেকে ইয়াংগেস্ট কে? তার নাম হচ্ছে তোমার মালালা ইউসুফ। 17 বছর বয়সে কিন্তু তিনি নোবেল প্রাইজ পান, এবং কিসের জন্য পেয়েছিলেন? শান্তির জন্য 2014 সালে, ঠিক আছে। 2014 সালে এই মালালা ইউসুফের সাথে আরও একজন পেয়েছিল, তার নাম হচ্ছে কৈলাস সত্যার্থী। কি নাম?
কৈলাস সত্যার্থী। আচ্ছা, মালালা ইউসুফের একটা লেখা বইয়ের নাম কি? উই আর ডিসপ্লেসড। উই আর ডিসপ্লেসড, ঠিক আছে, মালালা ইউসুফের লেখা বই। আচ্ছা, যদি বলা হয় আলাদা আলাদা ফিল্ডে, ঠিক আছে, একটু ইরেজ করছি, তোমরা আশা করি নোট করে নিয়েছো, আমি একটু ইরেজ করলাম। আলাদা আলাদা ফিল্ডে কে পেয়েছে দুবার নোবেল প্রাইজ? তার নাম হচ্ছে ম্যাডাম কিউরি। এই প্রশ্নটা মিসলেনিয়াস পরীক্ষায় এসেছিল। কোথায় এসেছিল? মিসলেনিয়াস পরীক্ষায়। ফিজিক্সও পেয়েছেন এবং কেমিস্ট্রি, এই দুটা ফিল্ডের থেকে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তিনি কি আবিষ্কার করেছিলেন? রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট দেখো, ভারতীয় জন্মগ্রহণকারী শিব আয়াদ্দুরাই কিসের উদ্ভাবনের সাথে যুক্ত? ইমেল, ইন্টারনেট, কিবোর্ড নাকি মাউস? তিনি ইমেল উদ্ভাবনের সাথে যুক্ত। তারপর দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে ধার করা হয়েছে? ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএসআর নাকি অস্ট্রেলিয়া? ফান্ডামেন্টাল ডিউটি কোথা থেকে? ইউএসএসআর। কত নম্বর আর্টিকেল? 51A। আচ্ছা, কত নম্বর ভাগ? ভাগ 4A। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কত নাম্বার সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়? এরপর দেখো, আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কিছু নিয়েছি। যেমন ব্রিটেন থেকে আমরা কি কি নিয়েছি দেখে নাও। পার্লামেন্টারি সিস্টেম, আমাদের যে সংসদ তার যে সিস্টেম সেটা নিয়েছি। সিটিজেনশিপ, আমাদের যে সিঙ্গেল সিটিজেনশিপের যে তত্ত্বটা কোথার থেকে নিয়েছি? ব্রিটেন। রিটস, সেগুলোও কিন্তু ব্রিটেন থেকে নিয়েছি। ভারতের ম্যাক্সিমাম কিছু আমরা ব্রিটেন থেকে নিয়েছি। আয়ারল্যান্ড থেকে কি কি নিয়েছি দেখে নাও। ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটা আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে। ভাগ 4। মেথড অফ প্রেসিডেন্টস ইলেকশন, প্রেসিডেন্টের যে ভোটের প্রসেস সেটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। রাজ্যসভার মেম্বারদের যে নমিনেশন তার প্রসেসটাও আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। এরপর কানাডার দেখা ইউনিয়ন, কানাডা থেকে ইউনিয়ন নিয়েছি, রাজ্যপাল নিয়েছি এবং সুপ্রিম কোর্ট নিয়েছি, ঠিক আছে। ফ্রান্স থেকে কি কি নিয়েছি? রিপাবলিকের যে কনসেপ্ট, গণতন্ত্রের কনসেপ্ট, তাছাড়া আমাদের যে প্রিয়েম্বেলের 3টি শব্দ, আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটারনিটি। আচ্ছা, চলে এসো জাপান। জাপান থেকে আমরা কি কি নিয়েছি? প্রসিজার এস্টাবলিশড বাই ল, বিধি সমক সমানতা, এটা নিয়েছি। সাউথ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনের প্রসেস। আমেরিকা থেকে দেখাও কী কী নিয়েছি? ফান্ডামেন্টাল রাইট নিয়েছি, জুডিশিয়াল রিভিউ নিয়েছি, ভাইস প্রেসিডেন্টের পদটা নিয়েছি, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্টের যে ইমপিচমেন্টের প্রসেস সেটা নিয়েছি। তাছাড়া পিআইএল, কনসেপ্ট অফ পাবলিক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেটা আমরা নিয়েছি কোথার থেকে? আমেরিকা থেকে। জার্মানের সংবিধানকে কী বলা হয়? বাইমার কনস্টিটিউশন, সেখান থেকে ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 351 নিয়েছি। অস্ট্রেলিয়া থেকে কী কী নিয়েছি? আমাদের যে প্রস্তাবনা সংবিধানের তার ভাষাটা নিয়েছি। জয়েন্ট সিটিং নিয়েছি এবং কনকারেন্ট লিস্ট, এই 3টা জিনিস নিয়েছি। এরপর দেখো, জিওট্রপিজম কি? অভিকর্ষের প্রতিক্রিয়ায় উদ্ভিদের বৃদ্ধি, সূর্যালোকের প্রতিক্রিয়ায় উদ্ভিদের বৃদ্ধি, পুষ্টির প্রতিক্রিয়ায় উদ্ভিদের বৃদ্ধি নাকি জলের প্রতিক্রিয়ায় উদ্ভিদের বৃদ্ধি? জিওট্রপিজম হলো অভিকর্ষের প্রতিক্রিয়ায় উদ্ভিদের বৃদ্ধিকে বলা হয় জিওট্রপিজম, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় সূর্যালোকের প্রতিক্রিয়ায় বৃদ্ধিকে কি বলা হয়? ফটোট্রপিজম। কি বলা হয়? ফটোট্রপিজম, ঠিক আছে। আর যদি বলা হয় জলের পুষ্টিতে, সেটাকে বলা হয় হাইড্রোট্রপিজম। হাইড্রোট্রপিজম, ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদের যে বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধিতে কোন দুটি হরমোন সাহায্য করে? একটা হচ্ছে অক্সিন আর একটা হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন, ঠিক আছে, বৃদ্ধিতে সাহায্য করে। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধি মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয় যাকে বলা হচ্ছে অক্সানোমিটার। অক্সানোমিটার, ঠিক আছে।
এরপর সোজা উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু যখন তার পথের শীর্ষে যায় তখন তার কি হয়, ভেলোসিটি 0 হয় এবং অ্যাক্সেলারেশন হয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। বাতাস নিজের কোন গ্যাস পিতলের বিবর্তনার জন্য দায়ী? ঠিক আছে, হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট। তো দেখো আজকে তোমাদের সাথে প্রায় 20টার বেশি প্রশ্ন আলোচনা করেছি, 45 মিনিটের ক্লাস, কিন্তু তোমাদেরকে আমি এটুকু বলতে পারি যে কন্টেন্ট দিয়েছি, ঠিক আছে, সেটা তোমার 1.5 ঘন্টার উপর। কারণ কি আমার ক্লাসটা যেহেতু রেকর্ডেড, সেখানে তো আর গল্প করার কোনো অপশান নেই। তো দেখো আজকে তোমাদের সাথে এনটিপিসির এই একটা মানে পিওয়াইকিউ সেট পুরোটাই আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে এবং ভবিষ্যতে আরও এনটিপিসির ক্লাস করতে চাও তাহলে কি করবে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই প্রথমত সাবস্ক্রাইব করবে, ক্লাসটাতে একটা লাইক করবে এবং এই ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা পাশে থাকলেই আমি কিন্তু ক্লাস আরও ভালোভাবে নিতে পারবো। আর কি আরেকটা জিনিস হচ্ছে যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে ক্লাস করার সময় দিচ্ছি, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এই উত্তরগুলো তোমরা জানালে বুঝতে পারবো তোমরা ক্লাসটা ঠিকঠাকভাবে করছো এবং আরও কী ধরনের কন্টেন্ট বা আরও কী ধরনের প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসা যায় সেই বিষয়ে আমার সুবিধা হবে। তো আজকে ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ, জয় হিন্দ।